মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদি সোনার গয়না মণিমাণিক্যে সাজিয়ে দিতে পারেন আমাকে, তবেই দেখতে পাবেন আমার মুখের হাসি, তবেই চঞ্চল এই মন ধরা দেবে আপনার কাছে, তবেই আনন্দিত লোপামুদ্রা হাসি মুখে হবে আপনার প্রণয় সঙ্গিনী। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। মহাভারতের বিচিত্র কাহিনীর মধ্যে যে কেবল কুরুপাণ্ডবের পারিবারিক দ্বন্দ্ব ও বিরোধের কাহিনী রয়েছে তা নয়। মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের মহাভারতে রয়েছে আরও অনেক উপকথা, মহাযোগীদের ত্যাগ ও সাধনার গল্প, অজানা বীরদের বীরত্বের কাহিনী, আরও অনেক রাজাদের ইতিহাস। এছাড়াও রয়েছে অনেক প্রেমের গল্প। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। সাহিত্যপত্র দেশে তা প্রকাশিত হয়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার দ্বিতীয় কাহিনী অগস্ত্য ও লোপামুদ্রা। নাট্যরূপ পিয়ালি দাস চৌধুরী, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনা ভিজুয়াল অডিও। প্রতিশ্রুতি রক্ষা করা একজন রাজার পরম ধর্ম, রানী। আমি বিদর্ভ রাজ, আমাকে আমার দেওয়া কথা রাখতেই হবে। তা বলে নিজের একমাত্র মেয়েকে জলে ভাসিয়ে দেবেন না? না না মহারাজ, এ হতে পারে না। ফিরিয়ে দিন ঋষি অগস্ত্যকে। না মহারানী, সেটা হয় না। এটাই ভবিতব্য, এটাই আমাদের মেয়ে বিদর্ভ রাজকন্যা লোপামুদ্রার ভাগ্য, বিধিলিপি। আমাদের এটা মেনে নিতেই হবে রানী। কান্নায় ভেঙে পড়লেন রানী। সেই কান্না যেন কালো ঝড়ের মতো রাজপ্রাসাদের বিভিন্ন দেওয়ালে আছড়ে পড়তে থাকে। রাজা জানেন, রাজপ্রাসাদের অদূরে ফুলের বাগানে এক অনাড়ম্বর কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন ঋষি অগস্ত্য। অপেক্ষা করছেন। তার দৃষ্টি স্থির রাজপ্রাসাদের দিকে। সেই দৃষ্টিতে কোনো লোভ নেই, নেই কোনো লালসা। শুধু আছে রাজার দেওয়া প্রতিশ্রুতি পালন করার অপেক্ষা। কি সেই প্রতিশ্রুতি যার কারণে এক সংসার ত্যাগী ঋষি ছুটে এসেছেন রাজার দুয়ারে, যার জন্য স্বয়ং বিদর্ভ দেশের মহারানীর চোখ থেকে ঝরছে অশ্রুর ধারা? মহাভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম প্রেমের কাহিনী। বিভিন্ন খণ্ডে থাকা সেই রকম ২০টি প্রেম কাহিনী সাহিত্যিক সুবোধ ঘোষ তুলে ধরেছেন নিজের মতো করে তার নিজের লেখায়। বাংলা সাহিত্যের সেই ধ্রুপদী লেখা ভারত প্রেম কথার তৃতীয় গল্প অগস্ত্য ও লোপামুদ্রা। আকাশে ঘন কালো মেঘের মধ্যে যেমন চঞ্চল বিদ্যুৎ বেজে ওঠে, তেমনি বাজছে রাজকুমারী লোপামুদ্রার পায়ের নূপুর। বর্ষার আরম্ভে যেমন পেখম মেলে বেপরোয়া নাচে ময়ূর, তেমনি নাচছে রাজকন্যা। সখী কিঙ্করীদের দল দেখছে তাদের রাজনন্দিনীকে। তাকে এমন করে নাচতে তারা আগে কখনো কেউ দেখেনি। আজ কোনো হুঁশই নেই লোপামুদ্রার। সে বিভোর হয়ে আছে নিজের নাচে। বেনি শিথিল হয়ে ছড়িয়ে পড়ছে মুক্তোর মালা। বুকের থেকে সরে যাচ্ছে অবাধ্য আঁচল। ঝরে পড়ছে গলার রত্নহার। কিন্তু রাজকুমারীর কোনো দিকে কোনো খেয়ালই নেই, যেন কোনো অজানা নেশা পেয়ে বসেছে তাকে। ক্লান্তি নেই,
পায়ের বিরাম নেই। বিদর্ভ রাজকন্যা নিচেই চলেছে। আস্তে আস্তে আলগা হয়ে আসে লোপামুদ্রার কোটি মেখলা। রাজকন্যা শান্ত হয়। সখী এক কিঙ্করীর দিকে তাকিয়ে বলে, কিঙ্করি, নতুন কোটি মেখলা নিয়ে এসো, নিয়ে এসো শৃঙ্গারের সামগ্রী, সাজিয়ে দাও আমাকে নতুন ভাবে। এবার নাচ থামাও রাজকন্যে। না না সখী, আমাকে থামতে বলো না, নাচতে দাও আমাকে, সাজিয়ে দাও আমাকে, পরিয়ে দাও পায়ে সোনার নূপুর। আজকের এই উৎসব এখানেই থেমে যেতে পারে না, কিছুতেই পারে না। আমাকে উৎসব সাজিয়ে রাখতে দাও। কিন্তু কেন রাজনন্দিনী? কার জন্য আজকে তোমার এই উৎসব? কার জন্য তোমার এই অক্লান্ত নৃত্য? কোন স্বপ্নের দেবতার বন্দনা করছো রাজকুমারী? বলো আমাকে, তোমার মনের মণিকোঠায় উকে দিচ্ছে কে সেই পরম পুরুষ? কিঙ্করীর কথা শুনে আনমনা হয়ে যায় রাজকুমারী লোপামুদ্রা। যেন এক ঝটকায় কেউ তার মনের ভিতর আড়াল করা স্বপ্নরাজ্যের ওপর থেকে পর্দা তুলে দিয়েছে। কিছুটা লজ্জা পায় সে, আবার কিছুটা যেন খুশিও নয়। মনের এই ভার যে আর সয় না। সে বলে ফেলে, ভুল কিছু বলনি কিঙ্করি, তোমার অনুমানই সত্যি। তাই রাজকুমারী, কে সেই ভাগ্যবান? কার জন্য এই আনন্দ উৎসব? এটা সত্যি যে আজ আমার মনে এক অনন্য উৎসবের প্রদীপ জ্বলেছে। আমি নিজেকে সেই আনন্দে ভাসিয়ে দিতে চাই, কিন্তু আমি জানি না সেই দেবপুরুষ কে। জানো না? না, শুধু যেন চোখ বুঝলেই দেখতে পাচ্ছি দুটি গভীর তৃষ্ণার্ত চোখের সামনে দাঁড়িয়ে আছি আমি, নিজেকে নিঃস্ব করে। আমার এই রাজ আভরণ নেই, নেই কোনো মণি মুক্তা অলংকার। আমি নিঃস্ব রিক্ত হয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে। কিঙ্করি, আমার সখী, আমি যে এর অর্থ কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু এই অপূর্ব সুখ, একটা মিষ্টি ব্যথা আমাকে পাগল করে তুলেছে। রাজকুমারী লোপামুদ্রা আবারও আপন খেয়ালে ডুবে যায়। সত্যিই যেন কোনো দেবপুরুষ দূরে দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে তৃষ্ণার্ত চোখে। সেই দৃষ্টি অনুভব করে লজ্জায় শিহরিত হয় রাজকন্যা। উঠে দাঁড়ায়। নিজের লজ্জা, নিজের কুণ্ঠাকে ঢাকতে আবার নাচতে শুরু করে সে। কিন্তু তখনই প্রবল ঝড়ের মতো ছুটে আসে রাজকুমারীর ধাইমা। আতঙ্ক তার চোখে, প্রচন্ড ভয় পেয়েছে যেন। বলে, দাঁড়াও রাজকুমারী, থামিয়ে দাও তোমার এই নাচ, শান্ত থাকো। রাজকুমারী অবাক হয়ে তাকিয়ে থাকে নিজের ধাইমার দিকে। সখীরা তাকে অনুরোধ করতে পারে, কিন্তু ধাইমা, তার তো আদেশ করার অধিকার আছে। এই রাজপ্রাসাদে মহারাজা এবং মহারানীর পর ধাইমার স্থান লোপামুদ্রার কাছে। তাই ধাইমার মুখের আতঙ্ক দেখে ভয় পেয়ে যায় সে। নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। লোপামুদ্রা ছুটে যায় নিজের পালিত মায়ের কাছে, জানতে চায়, কি হয়েছে ধাত্রীকা? তুমি এত বিচলিত কেন? নিজেকে সামলে নাও বিদর্ভ রাজকন্যা লোপামুদ্রা, আড়াল করো নিজেকে। কিন্তু কেন? এই রাজ অন্তঃপুরে আমার কিসের ভয়? ভয়? ভয় তো আজ এসে দাঁড়িয়েছে বিদর্ভ রাজের রত্নপুর দ্বারে। এর অর্থ কি ধাত্রীকা? কোনো শত্রু আক্রমণ করেছে? শত্রু নয় রাজকুমারী, এসেছেন এক ঋষি, ঋষি অগস্ত্য। ছিন্ন বেশ, রিক্ত হাত, ঘোর তপস্বী। সেই ঋষি আজ রাজার দ্বারে দাঁড়িয়ে। তাই বলছি, আর দেরি করো না, আর প্রশ্ন করো না, নিজেকে আড়াল করো। ওই ঋষি অগস্ত্য যেন দেখতে না পায় তোমায়। চুপ করে থাকো, শান্ত রাখো নিজেকে, লুকিয়ে ফেলো তোমার বেনিমণি প্রভা। তোমার ওই সোনার নূপুর যেন ভুলেও বেজে না ওঠে। মনে থাকে যেন, কোনো ভুল যেন না হয়।
এইটুকু বলে ধাইমা দ্রুত রাজমহলের ভিতরে চলে যায়। রাজকুমারীর সখী এবং কিঙ্করীর দলও অবাক। তারাও জানে না রাজ অন্তঃপুরে আজ কি চলছে, সেই জন্য তারাও ধাইমার পিছনে ছোটে। এদিকে ঋষি অগস্ত্যের নাম শোনা মাত্র বিদর্ভ রাজকন্যের মন যেন উতলা হয়ে ওঠে। সে অস্ফুটে বারবার ঋষির নাম নেয় আর ভাবে সর্বসুখ ত্যাগী বনবাসী এক ঋষি আজ কেন রাজার দ্বারে এসে দাঁড়িয়েছেন। কি চান তিনি? কেনই বা তার এখানে আসা নিয়ে সবাই এতটা বিচলিত? লোপামুদ্রা এগিয়ে যায় অন্তঃপুরের দিকে, কিন্তু তারপরেই থেমে যায় তার পা। সে ভাবতে থাকে, ঋষি অগস্ত্য তিনি এসেছেন বলে সবাই এত ভয় পাচ্ছে কেন? কেন ধাত্রীকা চায় আমি আমার সকল রত্ন সম্ভার লুকিয়ে ফেলি? কেন? তাহলে কি ওই ঋষি, ওই তপবনবাসী মহারাজের কাছে তার সব সোনা দানা হিরে মণিমাণিক্য চাইতে এসেছেন? ওই ঋষি আসলে বিলাসলোভী স্বর্ণলোভী এক বনবাসী মাত্র? সেই জন্যই কি আমার সখী এতটা বিচলিত? সেই জন্যই কি তার চোখে জল এসেছে? নানা রকম ভাবনায় বিচলিত হয়ে ওঠে রাজকুমারী। অস্থির হয় তার মন, কিন্তু পরক্ষণেই সে শান্ত হয়, নিজেকে সংযত করে। স্বর্ণলোভী সেই ঋষিকে দেখতে কেমন? সর্বত্যাগী সন্ন্যাসী অনেক দেখেছি, কিন্তু লোভী ঋষি না, দেখিনি, কখনোই না। যার চোখে হিরে মণি মাণিক্যের লালসা, সে কি করে দেবতুল্য হতে পারে? তাহলে কেন সবাই তাকে ভয় পাচ্ছে? এক লোভী ঋষির থেকে বিদর্ভরাজের কি ভয়? রাজকুমারী লোপামুদ্রার মনে উঁকি মারে নানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আছে রাজপ্রাসাদের ওই মুখ্য দ্বারে, যেখানে ফুলের বাগানে পর্ণকুটিরের সামনে অপেক্ষা করছেন সেই ঋষি অগস্ত্য। তাকে একবার না দেখে কিছুতেই শান্ত হচ্ছে না লোপামুদ্রার চঞ্চল মন। না, সবার মতো সে ভয় পায় না। স্বর্ণলোভী ঋষির থেকে কিসের এত ভয়? তাই লোপামুদ্রা পা বাড়ায় নিষিদ্ধ পথের দিকে। অন্তঃপুরের চৌকাঠ পার হয় সে, কিন্তু সে জানত না তার এই পদক্ষেপ তাকে জীবনের কোন দিকে নিয়ে যাচ্ছে। চাপা পা ফেলে এগিয়ে চলে রাজকুমারী লোপামুদ্রা। বারবার তার কানে বাজে ধাইমার বলা কথাগুলো। শত্রু নয় রাজকুমারী, এসেছেন এক ঋষি, ঋষি অগস্ত্য। ছিন্ন বেশ, রিক্ত হাত, ঘোর তপস্বী। সেই ঋষি আজ রাজার দ্বারে দাঁড়িয়ে। তাই বলছি, আর দেরি করো না, আর প্রশ্ন করো না, নিজেকে আড়াল করো। ওই ঋষি অগস্ত্য যেন দেখতে না পায় তোমায়। চুপ করে থাকো, শান্ত রাখো নিজেকে। লুকিয়ে ফেলো তোমার বেনিমণি প্রভা। তোমার ওই সোনার নূপুর যেন ভুলেও না বেজে ওঠে। মনে থাকে যেন কোনো ভুল যেন না হয়। মনে সংশয় জাগে, লোভী ঋষি শুনতে পাচ্ছে না তো তার নূপুরের ধ্বনি? কিন্তু পরক্ষণেই সব ভয় কাটিয়ে এগিয়ে যাচ্ছে বিদর্ভ রাজকুমারী। অন্তঃপুর পার করে মূল ফটকের কাছে এসে দাঁড়ায় সে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে পর্ণকুটির। ওই যে ওইখানে গাছের সামনে দাঁড়িয়ে আছেন তিনি, ঋষি অগস্ত্য। পর্ণকুটিরের দিকে তাকিয়ে সহসাই থমকে যায় রাজকুমারী লোপামুদ্রা। প্রবল ঝড়ের পর আকাশ, গাছ, নদী, প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, ঠিক তেমনই শান্ত সে। নিস্তব্ধ এই পরিবেশে শুধু শোনা যাচ্ছে পাখিদের কলকাকলি আর রাজকুমারীর নিঃশ্বাসের গভীর শব্দ। রাজকুমারী স্থির। ব্যাধের তীক্ষ্ণ বাণে যেমন স্থির হয়ে যায় পাখির গলার আওয়াজ, তেমনি নিঃশব্দ চুপ হয়ে গেছে তার পায়ের নূপুর। হঠাৎ যেন লজ্জা পেয়ে যায় সে। এক হাতে চেপে ধরে এলোমেলো হয়ে যাওয়া বেনি,
আর অন্য হাতে অশান্ত আঁচল। রত্ন আভরণে সুসজ্জিত কুমারী লোপামুদ্রার সব অহংকার, সব সন্দেহ, সব সাহস যেন মুহূর্তে মাটিতে মিশে যায়। প্রবল ইচ্ছে জাগে ঋষিকে আরো অনেক কাছ থেকে দেখার। উদ্দাম সেই ইচ্ছে, অবাধ্য। প্রথম যৌবনের প্রেম তৃষ্ণা যেন কুমারী লোপামুদ্রাকে গ্রাস করেছে। সে ধীর পায়ে এগিয়ে যায় ঋষির দিকে, আরো কাছে। কিন্তু একে কিছু দূর এগিয়েই রাজকুমারী নিজেকে আড়াল করে নেয় একটি গাছের আড়ালে। উড়ে যাওয়া আঁচল সামলে নেয়, যেন ঋষির নজরে না আসে সে। বুকের অসম্ভব স্পন্দন শান্ত করার প্রবল চেষ্টা চালাতে থাকে। গাছের আড়াল থেকে ঋষিকে দেখে লোপামুদ্রা। এমন ঋজু শরীর, এমন দীপ্তিমান চেহারা, এমন গভীর চোখ। দেবতুল্য ঋষির দিক থেকে যেন চোখ সরাতে পারে না সদ্য যৌবনে পা দেওয়া রাজনন্দিনী। সলজ্জ অভিসারিণীর মতো লোপামুদ্রার মন বলে ওঠে, ভুল, আমারই ভুল, মস্ত বড় ভুল। এ আমি কি সন্দেহ করছিলাম? এই ঋষি যে দেবতুল্য, তাঁরই দৃষ্টিতে কোনো লোভ, কোনো লালসা থাকতেই পারে না। আমার মন কিছুতেই বিশ্বাস করে না যে কোনো স্বর্ণ অলংকার বা মণিমাণিক্যের লোভে ঋষি অগস্ত্য মহারাজের দুয়ারে এসে দাঁড়িয়েছেন। এই দিব্য পুরুষের পায়ের নখের ছোঁয়াতেই সব সোনা, সকল রত্ন এক মুহূর্তে তুচ্ছ ধূলিকণায় পরিণত হবে। তবে কেন সবাই বৃথা ভয় পাচ্ছে? কেন ঋষি অগস্ত্য এসে দাঁড়িয়েছেন আমাদের দ্বারে? কিসের অভিপ্রায়? বিদর্ভ রাজকুমারী ঋষিকে দেখা মাত্রই তার পায়ে নিজের মন সমর্পণ করে। তার কিছুতেই বিশ্বাস হয় না মহর্ষি অগস্ত্য ধন সম্পত্তির লোভে তার পিতা বিদর্ভরাজের কাছে এসেছে। কিন্তু তাহলে কেন এসেছেন ঋষি? এই প্রশ্নটাই বারবার উঁকি মারে কুমারী লোপামুদ্রার মনে। ইচ্ছে হয় ঋষির সামনে গিয়ে দাঁড়ানোর, ইচ্ছে হয় তাকে একেবারে কাছ থেকে মন খুলে দেখার, ইচ্ছে হয় ঋষির পায়ে নিজেকে সঁপে দিতে। লোপামুদ্রার মন বারবার বলছে, মনের মধ্যে উঁকি মারছিল যে গভীর চোখ, যার জন্য রাজকুমারী সাজিয়েছিল নাচের উৎসব, সেই তো এই তো সেই চোখ। ইচ্ছে হয় নিজের সমস্ত মন প্রাণ উজাড় করে নৃত্যের উৎসবে ঋষিকে বন্দনা জানাতে। কিন্তু গাছের আড়াল থেকে কিছুতেই এগিয়ে যেতে পারে না সে। এই ইচ্ছা যে অসম্ভব, অসাধ্য, অনুচিত। লোকলজ্জা ভুলে, সংসারের নিয়ম ভুলে তুমি এ কি করতে চলেছিলে বিদর্ভ রাজকুমারী? ছি 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 ছি, তোমার লজ্জা হওয়া উচিত। নিজের মনের অন্যায় আবদারের কাছে হার মানে না লোপামুদ্রা। সে জানে এইভাবে অযাচিত কারো সামনে গিয়ে দাঁড়ানো একেবারেই অনুচিত। বিশেষ করে তিনি যদি হন ঋষি অগস্ত্য, যিনি নিজে থেকে আহ্বান না করলে তার সামনে উপস্থিত হওয়া দুঃসাহসের নামান্তর মাত্র। নিজের মনকে শান্ত করে অন্তঃপুরের দিকে পা বাড়ায় লোপা। কিন্তু কিসের টানে যেন আরো একবার থমকে দাঁড়ায়। ফিরে দেখে ঋষির দিকে। ঋষি তখনও একই রকম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজপ্রাসাদের দিকে। লোপামুদ্রা ভালো করে দেখে ঋষির দুটি গভীর চোখ। না, সেখানে কোনো লোভ নেই, স্বপ্ন নেই, আকাঙ্ক্ষা নেই। আছে শুধু সংকল্প। কিন্তু কি সেই সংকল্প যার আঁচ পায় না রাজকুমারী লোপামুদ্রা? সে ফিরে চলে, রাজার কন্যে চলে রাজ আলোয়ের অভিমুখে। কোনো উপায় কি নেই মহারাজ? ঋষিকে বোঝান। উপায় থাকলে নিজেকে এমন অসহায় বোধ করতাম না বিদর্ভ মহারানী। আমার হাত বাঁধা। কিন্তু কেন? কেন? সে কথা জানলে তুমি হয়তো আমাকে ধিক্কার দেবে, অথবা বুঝবে
একজন পিতা হয়ে কেমন অসহ্য বেদনার আগুন জ্বলছে আমার এই মনে। তুমি জানো না ঋষি অগস্ত্যকে দেওয়া আমার প্রতিশ্রুতির কথা? জানো না মহারানী? রাজন্তপুরের নিভৃত কক্ষে বিদর্ভ প্রদেশের মহারাজ আর মহারানী বেদনায় আকুল, যেন সব থেকেও আজ তাঁরা নিঃস্ব। বীর পরাক্রমী অপার ঐশ্বর্যের অধিপতি বিদর্ভ রাজাকে আজ সত্যিই বড় অসহায় লাগে। নিজের দেওয়ার কথার নাকপাশে আমি বন্দী মহারানী, প্রতিশ্রুতির জালে আবদ্ধ। না মহারাজ, না, ফিরিয়ে নিন আপনার কথা। ফিরিয়ে দিন ওই লোভী ঋষিকে। আমার সোনার প্রতিমা, রাজমহলের ঐশ্বর্যে লালিত আমার লোপামুদ্রা, তাকে আমি এই শাস্তি পেতে দেব না, কিছুতেই না। দয়া করুন। তা হয় না রানী, তা হয় না। আমার দেওয়ার কথার মান রাখো। তাকে যে আমি কথা দিয়েছিলাম, জীবনে কোনোদিন যদি তিনি সংসারী হতে চান, তাহলে তার হাতে তুলে দেব আমার নিজের কন্যা। আজ সেই দিন এসেছে রানী। আজ ঋষি আমার দুয়ারে দাঁড়িয়ে, তাকে কি করে ফিরিয়ে দিই? রাজার এই কথা শুনে আর্তনাদ করে ওঠেন মহারানী। তার কান্নার আওয়াজ রাজপ্রাসাদের এই নিভৃত কক্ষের দেওয়াল ভেদ করে পৌঁছে যায় বাইরে দাঁড়িয়ে থাকা রাজকুমারী লোপামুদ্রার কানে। কেঁপে ওঠে সে। এ কি শুনছে সে? ঋষি অগস্ত্য তাঁর পানি প্রার্থী। স্বয়ং বিদর্ভ মহারাজ তার পিতা ঋষির কাছে অঙ্গীকারবদ্ধ। ঋষি অগস্ত্যের এমন কোনো দাবি থাকতে পারে, এটা রাজমহলের সকলেরই ধারণার বাইরে। কিন্তু কেন এক তপস্বীকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন এক রাজা? রাজভবনে সুখে লালিত একমাত্র কন্যাকে বনবাসী ঋষির হাতে তুলে দিতে চেয়েছিলেন রাজা নিজে। কেন? মেয়ের ওপর কি মহারাজের কোনো মোহ নেই? নিজের আদরের সন্তানের এমন ভবিষ্যৎ কেন নিশ্চিত করেছিলেন তিনি? বারবার প্রশ্ন করতে থাকেন মহারানী। রাজা উত্তরে বলেন, মনে আছে মহারানী, বিয়ের বহু বছর পার হয়ে গেলেও আমরা ছিলাম সন্তান সুখ থেকে বিচ্ছিন্ন। জীবনের সেই শূন্যতা, সেই বেদনা হতে মুক্ত হবার জন্য সন্তান লাভের কামনায় একদিন আমি ব্রত পালন করেছিলাম। মনে আছে? মনে আছে সেই কথা? হ্যাঁ মহারাজ, মনে আছে। ব্রত শেষ করে গিয়েছিলাম গঙ্গা স্নানে। স্নান শেষ করে তাকিয়েছিলাম অপূর্ব প্রকৃতির দিকে। মনে মনে ঈশ্বরকে স্মরণ করছিলাম। তখনই অবাক হয়ে দেখি এক কিশোর তপস্বীকে। কি রূপ, কি তেজ তাঁর ওই নবীন মুখে! ভোরের সেই স্নিগ্ধ আলোয় ফুল গাছের একটি সুন্দর শাখা ছুঁয়ে দাঁড়িয়েছিলেন তিনি। দৃষ্টি অনন্ত আকাশের দিকে। সেখানে খেলে বেড়াচ্ছে নানা রঙের পাখি, ফুলে ফুলে ঘুরছে মৌমাছি, বনে ঘুরে বেড়াচ্ছে দুরন্ত হরিণ। ঋষি তাকিয়ে দেখছেন প্রকৃতির সেই অনন্য শোভা, যেন তার দৃষ্টি প্রকৃতির থেকে রং নিয়ে সাজাচ্ছে কোনো স্বপ্ন। স্বপ্ন সাজাচ্ছেন এক ঋষি? হ্যাঁ মহারানী, কৌতূহল হয়েছিল আমারও, তাই এগিয়ে যাই ঋষির কাছে, জানতে পারি তার পরিচয়। নবীন ঋষি অগস্ত্য। জানতে বড় ইচ্ছা হয় সেই ভোরের আলোয় কোন মায়াবী স্বপ্ন বুনতে ব্যস্ত তাঁর ওই দৃষ্টি। আমার প্রশ্নের উত্তরে ঋষি বলেন, বিদর্ভরাজ, মন আমার বড়ই অশান্ত। পিতৃগণ স্বপ্নে এসেছিলেন, তারা বিচলিত আমাকে নিয়ে। তারা আমাকে আদেশ করছেন, বলছেন, গৃহী হও কুমার, প্রিয়া সেবিত হয়ে পুত্র লাভ করো, তবেই আমাদের অন্তরাত্মা পরিতৃপ্ত হবে। তাদের সেই স্বপ্নই আমাকে এখানে টেনে এনেছে মহারাজ। ব্রত শেষে এই পবিত্র গঙ্গায় স্নান করে আমি প্রকৃতির দ্বারস্থ। তারপর
কি বলেন ঋষি? কি বলেন? সেই অপূর্ব কথা আজও আমার কানে বাজে মহারানী। ঋষি বলেন, ফুলের শাখা স্পর্শ করে উনি মনে মনে নিজের জীবন সঙ্গিনীর আবির্ভাব কামনা করেছেন। প্রকৃতির অনন্য শোভা নিয়ে মনে মনে রচনা করছেন প্রেয়সীর ছবি। কালো ভ্রমরের মতো যার চোখ, রাজহাঁসের মতো রম্যগতি। কবিরা এক অলীক পাখির কথা লেখেন, চকরি। সে জ্যোৎস্না পান করে বাঁচে। সেই চকরির মতো নরম যার শরীর, প্রকৃতির মতো পবিত্র এবং সুন্দরী সেই নারী। ঋষি অগস্ত্যর সেই বর্ণনা শুনে আমি মোহিত হয়ে গিয়েছিলাম মহারানী। মনে বড় স্বাদ হয়েছিল। এমন রূপবতী কন্যা যেন আমার ঘর আলো করে জন্মায়। মনে হয়েছিল আমার সন্তান কামনা সফল করবার জন্যই ঋষি অগস্ত্য যেন মন্ত্রবাণী উচ্চারণ করছেন। প্রার্থনা করেছিলাম কিশোর তপস্বীর কল্পনা যেন আমার ঘরে কন্যা রূপে জন্ম নেয়। তাই তো জন্মেছে মহারাজ। ঋষির বর্ণনা আর আমাদের লোপার মধ্যে যে কোনো প্রভেদ নেই। সত্যি তাই রানী। ঋষির সেই কল্পনাজাত সন্তানই আমাদের লোপামুদ্রা, এই বিদর্ভ প্রদেশের রাজকন্যা। সেই জন্যই তাকে ঋষির হাতে তুলে দিতে হবে আমায়। না মহারাজ, না। ঋষির জীবন সঙ্গিনীর বর্ণনা শুনে আপনি কন্যা কামনা করেছিলেন বলেই তাকে তুলে দিতে হবে ঋষির হাতে? এ কেমন বিচার? এ তো অন্যায়। না রানী, কোনো অন্যায় না। সে আমার বাগদত্তা কন্যা। আমি তাকে এই নিঃস্ব ঋষির হাতে তুলে দিতে অঙ্গীকারবদ্ধ। কারণ সেদিন সেই প্রভাতে গঙ্গা তীরে দাঁড়িয়ে আমি ঋষি অগস্ত্যকে কথা দিয়েছিলাম। কথা? কি কথা? সেই দিন সেই ভোরে পবিত্র গঙ্গাকে সাক্ষী রেখে কিশোর তপস্বী অগস্ত্যকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি বিদর্ভরাজ কোনো কালে কন্যা লাভ করে তবে সেই কন্যাই ঋষি অগস্ত্যের জীবন সঙ্গিনী হবে। মহারাজ! মহারাজাও নিজের মনকে শান্ত করতে পারছেন না। এদিকে পিতামাতার কান্না স্পর্শ করছে রাজকুমারী লোপামুদ্রাকেও। তার দীঘল দুই চোখ বেয়ে ক্রমাগত ঝরে পড়ছে অশ্রুধারা। কেন কাঁদছে রাজনন্দিনী? পিতামাতার কষ্ট তাকে প্রচণ্ড আঘাত করছে। কিন্তু এটাও তো সত্যি, একটু আগে যে পরম পুরুষের পায়ে নিজেকে মনে মনে নিবেদন করেছে রাজকুমারী, বাইরে তিনিও তো তারই প্রতীক্ষায় রয়েছেন। জয় হয়েছে মনের। মন বলেছিল, না, লোভী নয় ওই ঋষি, ধন সম্পত্তির কোনো লালসা নেই তাঁর, আর সেটাই সত্যি। তিনি এসেছেন শুধুমাত্র লোপামুদ্রার জন্য। সেই তপস্বী শুধু রাজকুমারীর প্রেম প্রার্থী। কিন্তু মহারানীর মনের দ্বিধা বাঁধ মানে না। তিনি বলেন, না না মহারাজ, লোপামুদ্রা নয়। আদরে আহ্লাদে লালিত যে সে কি করে থাকবে ওই বনে, সর্বত্যাগী এক তপস্বীর গৃহিণী হয়ে? পারতে তাকে হবেই রানী, পারতে তাকে হবেই। ঋষি অগস্ত্যের আকাঙ্ক্ষিতা, ঋষি অগস্ত্যের কল্পনায় সৃষ্টি লোপামুদ্রাকে ঋষি অগস্ত্যের কাছে সম্প্রদানের জন্য তৈরি হও মহারানী। আপত্তি করবার অধিকার আমাদের নেই। কিন্তু লোপামুদ্রা, সে কি প্রস্তুত? তার কি অভিমত থাকতে পারে না তারই জীবন নিয়ে এই খেলায়? তাও কি হতে পারে মহারাজ? কি বলে আপনার ধর্ম? সে কেন রাজি হবে এই বিয়েতে? মহারানীর এই কথা শুনে থমকে যান বিদর্ভরাজ। সত্যিই তো, এক রাজকুমারী কেন বিবাহ করতে চাইবে এক সর্বত্যাগী ঋষিকে? রাজপ্রাসাদের সুখে লালিত যে সে কেন বনবাসী হতে চাইবে? তার জীবনের ওপর সবচেয়ে বড় অধিকার যে তার নিজের।
সে যে পুতুল খেলার বালিকা নয় আর। লোপামুদ্রা যে পূর্ণ যুবতী। কিন্তু মহারাজ এবং মহারানীর সব প্রশ্ন, সব সন্দেহকে ধূলিসাৎ করে দিতে ঘরে এসে দাঁড়ায় রাজকুমারী লোপামুদ্রা। দৃঢ় গলায় বলে, প্রতিশ্রুতি পালন করুন পিতা, আমি প্রস্তুত। বুকে যেন কোনো বেদনার সুর বেজে ওঠে মহারানীর। কষ্টের এক কালো প্রলেপ ছেয়ে যায় মহারাজার মুখে। লোপা, মা আমার, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মাতা। কন্যা, তুমি কি জানো কোন প্রতিশ্রুতির কথা বলছি আমি? হ্যাঁ পিতা, আমি জানি, সবই শুনেছি আমি। মহারাজের যেন দ্বিধার শেষ নেই, তবু খুব কষ্ট করে জিজ্ঞাসা করেন, নিঃস্ব বনবাসী এক তপস্বীর জীবন সঙ্গিনী হবে তুমি? তাতে সুখী হবে? মহারাজ এই প্রশ্ন করে তাকিয়ে থাকেন কন্যার দিকে, তাকিয়ে থাকেন মহারানী। কি উত্তর দেবে তাদের আদরিনী কন্যা? এদিকে রাজকুমারীর মুখে যেন ভোরের আলোর মতো দীপ্তি, সোনার প্রতিমার মতো উজ্জ্বলতা। লোপামুদ্রা দৃঢ় গলায় বলে, হ্যাঁ পিতা, হব। আলোকসজ্জায় আলোকিত রাজপ্রাসাদ আজ যেন তার সব উজ্জ্বলতা হারিয়েছে। প্রাণহীন এক জড় পদার্থে পরিণত হয়েছে বিদর্ভ রাজমহল। হাসি নেই কারো মুখে। সখী কিঙ্করীর দল অবাক। স্বয়ং মহারাজ এবং মহারানী শোকে স্তব্ধ। সোনার পালঙ্কে যার স্থান, সে আজ নেমে এসেছে মাটির ধুলায়। রত্নসম্ভারের সকল মোহ ত্যাগ করে এক রাজনন্দিনী এগিয়ে চলেছে সর্বত্যাগী বনবাসীর দিকে। তবুও তার মুখে বিন্দুমাত্র দুঃখ নেই, কষ্ট নেই, শোক নেই, বরং আছে তপস্বীর জীবন সঙ্গিনী হওয়ার আনন্দ, উত্তেজনা, প্রেম। প্রথম দর্শনেই যার পায়ে নিজের মন প্রাণ নিবেদন করেছিল রাজকুমারী লোপামুদ্রা, এই মুহূর্তে সে তারই সামনে দাঁড়িয়ে। রাজপ্রাসাদ, পিতা, মাতা, সখী, সঙ্গী সবাইকে পিছনে ফেলে রেখে নিজের পরম পুরুষের পায়ের কাছে লুটিয়ে পড়ে সে। রাজকুমারীর শরীর ঢাকা স্বর্ণ অলঙ্কারে, মাথা থেকে পা পর্যন্ত মণিমাণিক্যে সুসজ্জিতা। সেই অলঙ্কারের মধুর আওয়াজ মিশে যেতে থাকে মৃদুমন্দ বাতাসের সঙ্গে। প্রতীক্ষা ভঙ্গ হয় ঋষি অগস্ত্যের। লোপামুদ্রা? লজ্জায় কেঁপে ওঠে রাজকুমারী। ঠোঁটের কোনায় উঁকি মারে হালকা হাসি। সলজ্জ লোপামুদ্রা ধীরে ধীরে মুখ তুলে তাকায়। কিন্তু এ কি? চমকে ওঠে সে। ঋষির চোখ এমন শান্ত কেন? তার দৃষ্টিতে কোনো কামনা নেই। কাঙ্ক্ষিত নারীকে নিজের সামনে দেখেও সেই দৃষ্টি স্থির, নিস্তরঙ্গ, প্রেমহীন। মুহূর্তে মনের সব উত্তেজনা শান্ত হয়ে যায় লোপামুদ্রার। মুখের হাসি কোথায় যেন মিলিয়ে যায়। দৃষ্টি নেমে আসে মাটিতে। লোপামুদ্রা কিছু বলে না। ঋষি তাকে জিজ্ঞাসা করেন, মণিমাণিক্য আর রত্নজালে নিজেকে সাজিয়ে কার গৃহজীবনে আনন্দ রচনা করতে চাও নারী? বিদর্ভ রাজকুমারী লোপার জীবনের চেয়েও বড় তার জীবনসঙ্গীর ঘর, সেই ঘরোয়া জীবন। কিন্তু এই আভরণ যে নিন্দা করার মতন, শুধুই বিলাস ভার। ঋষিপত্নীর শরীরে মণিমাণিক্য স্বর্ণালঙ্কার শোভা পায় না। এসবই পুণ্যক্ষয়কারী বিলাস সজ্জা মাত্র। বিলাসসজ্জা নয় ঋষি, তবে কি? নারীর হৃদয়ের উৎসব সজ্জা, প্রেমিকার আবেদন, ঋষির প্রেম অভিলাষা। উৎসব সজ্জা? ঋষির জীবনে উৎসবের তো প্রয়োজন হয় না রাজকুমারী। সে যে নিতান্তই অপ্রয়োজনীয় বিলাস মাত্র। ঋষির উদাসীনতা প্রেমাতুর লোপামুদ্রার বুকে তীরের মতো বিঁধতে থাকে, কিন্তু সে থামে না। নিজের প্রেমের প্রকাশ কখনোই নিন্দার হতে পারে না। তাই রাজকুমারী লোপামুদ্রা নিজের কথা খুবই স্পষ্ট করে রাখে ঋষির সামনে। বলে,
প্রয়োজন আছে স্বামী। জীবনে যেমন প্রেমের প্রয়োজন আছে, তেমনি প্রেমের উৎসবও প্রয়োজনীয়। আমি আপনার প্রেমে ধন্য। আমার স্মিত হাসি, প্রিয় বচন আর নয়নপ্রীতি এসবই আপনার জন্য ঋষি। ভুল রাজকুমারী, ভুল। এই ঋষির এইসবের কোনো প্রয়োজন নেই, নেই কোনো আগ্রহ। থেমে যায় বাতাসের গতি, স্তব্ধ হয় পাখিদের কলকাকলি। জীবনের সব থেকে প্রিয় স্বপ্ন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যায় রাজকুমারী লোপামুদ্রার। চোখ বেয়ে গড়িয়ে পড়ে জলের ধারা। প্রেমিকের চোখে নিজের জন্য ভালোবাসার বদলে সে দেখতে পায় শুধুই শূন্যতা। লোপামুদ্রা আশা করেছিল ঋষি তারই মতো প্রেমে আতুর, কিন্তু সে দেখে তপস্বীর কঠিন দুটি চোখ, যে চোখে প্রেমের লেশ মাত্র নেই, যার কাছে জীবন সঙ্গিনীর ঠোঁটের হাসি, চোখের ঝিলিক বিলাসিতা মাত্র। ঋষি অগস্ত্যর জীবনে সেই বিলাসিতারও কোনো স্থান নেই। লোপামুদ্রার মন যেন বারে বারে একটাই প্রশ্ন করতে চায় ঋষিকে, তাহলে কেন এলে প্রিয়? কেন দেখালে প্রেমের স্বপ্ন? কেন কামনা করলে আমাকে শুধুমাত্র জীবন সঙ্গিনী বানানোর জন্য? প্রেয়সী, প্রেমিকা, প্রেম সঙ্গিনী নয়। কিন্তু কোনো উত্তরই নেই লোপামুদ্রার কাছে। তবু সে বলে, আপনি বনবাসী স্বামী, কিন্তু সেই বনের সকল প্রাণীও জীবন যৌবনের উৎসবে মাতোয়ারা হয়। প্রেমাতুর হস্তিনীও নিজের পদ্মের রেণু সাজিয়ে তোলে উৎসব যাপনে। তাহলে আপনি কেন আপনারই কাঙ্ক্ষিত নারীর মণিপ্রভা সহ্য করতে পারবেন না ঋষি? জানি রাজকুমারী, রত্ন অলঙ্কার তোমার কাছে অতি প্রিয়, তার শব্দ তোমার কাছে মধুর, তুমি তা শুনতে পছন্দ করো। কিন্তু সে তো আপনারই অভ্যর্থনার জন্য স্বামী, রত্ন অলঙ্কারের ঝংকারকে নয়। আমার অনুরাগ, প্রেম, ঠোঁটের স্মিত হাসিকে সেই অলঙ্কারে সাজিয়ে আপনাকে উপহার দিতে চাই। আমার এই স্বপ্ন ব্যর্থ করে দেবেন না ঋষি। ঋষি অগস্ত্যের পুত্রের মাতা হবে তুমি। একমাত্র এই ব্রত গ্রহণ করো লোপামুদ্রা। আমার একমাত্র সংকল্পকে সত্যি করে তুলবে তুমি, এটাই আমার উপহার। এর জন্য তোমার গলায় রত্নহারের কোনো প্রয়োজন নেই। শোনো বিদর্ভ রাজকুমারী, আমি ঋষি। নারীর প্রসাধন চন্দনের গন্ধে আমোদিত শরীর আমার কাম্য নয়। নারীর ঠোঁটের স্মিত হাসি, তার চোখের চপলতা আমি চাই না। তাই আমি আদেশ করছি, এই বিলাসসজ্জা এখনই ত্যাগ করো। চিরবাস বলকল এবং অজিন গ্রহণ করে আমার সামনে এসে দাঁড়াও। যাও, আমি এখানেই তোমার প্রতীক্ষা করছি। স্বামী, কি? অলঙ্কার ঘৃণা করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার জীবনের সুখ দুঃখে আপনারই জীবন সঙ্গীর মুখের স্মিত হাসিটুকু আপনি কামনা করেন না? সত্যি তার কোনো প্রয়োজন নেই আপনার জীবনে? না, কোনো প্রয়োজন নেই। ঋষির দিক থেকে মুখ ফিরিয়ে দাঁড়ায় লোপামুদ্রা। আড়ালে কিছুক্ষণ চোখের জল ফেলে। রাজকন্যের স্বপ্ন সত্যি হয়েছে ঠিকই, কিন্তু সেই স্বপ্ন ঘিরে থাকা আতঙ্কটাও ততটাই সত্যি। আজ লোপামুদ্রা তার প্রিয় পুরুষের সঙ্গিনী, কিন্তু সেই সম্পর্কে মাধুর্যের কোনো স্থানই নেই। ঋষি অগস্ত্য যেন শুধুমাত্র পিতৃপুরুষের দেখানো স্বপ্নকে সত্যি করতেই এখানে এসেছেন। এদিকে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বিদর্ভরাজ লোপামুদ্রাকে তুলে দিচ্ছেন ঋষি অগস্ত্যের হাতে। অন্যদিকে ঋষি অগস্ত্য পিতৃপুরুষের প্রতি নিজের কর্তব্য পালন করছেন, আর এই দুয়ের মধ্যে লোপামুদ্রার প্রেমের কোনো স্থানই নেই। ঋষি শুধুমাত্র লোপামুদ্রার জীবন্ত দেহ নিয়ে গিয়ে তাঁর আশ্রমের কুটিরে একটি সংকল্পের বস্তু করে রাখতে চাইছেন। যে ঋষি নিজের কল্পনায় লোপামুদ্রার ছবি এঁকেছিলেন, আজ তিনি নিজের সঙ্গিনীর মুখের হাসিটুকুও দেখতে চান না। ভাগ্যের কি পরিহাস!
চোখের জলে ধুয়ে যায় সব স্বপ্ন। রাজার দুলালি খুলে ফেলে সকল রত্নাভরণ, মুছে ফেলে কুমকুমের সাজ। বিদর্ভ রাজভবনে করুণ বিলাপের রোল বেজে ওঠে। চিরবাস বলকল আর অজিন ধারণ করে ঋষির সহচরী হয়ে চলে যায় লোপামুদ্রা। হিমালয়ের এক শান্ত স্থানে ঋষি অগস্ত্যের আশ্রম। সামনে বয়ে চলেছে খরস্রোতা গঙ্গা। ভোরের আলো তপবনে আনন্দ জাগায়। বনের পশু পাখি আনন্দে খেলা করে। ফুলে ফুলে ভরে ওঠে চারিদিক। ফুলের রেণু মেখে নেচে বেড়ায় মৌমাছি। সুন্দর হয়ে সেজে ওঠে আশ্রমের তরুলতা ও পল্লব। শুধু অগস্ত্যবধূ সাজে না, হাসে না। ঋষি তাকে যেমন আদেশ করেন সে শুধু সেটুকুই করে। রাজার হাসি খুশি মেয়েটি যেন পাথরের মূর্তি মাত্র। ঋষি অগস্ত্য তার প্রতিদিনের পুজো ধ্যান ব্রত নিয়ে ব্যস্ত। আশ্রমে সন্ধে হয়, ঋতু বদলায়, প্রকৃতি নতুন রূপে সাজে। ফুল পাখি পশু আমোদিত হয় প্রেমে আনন্দে আবেদনে। কিন্তু ঋতুর এই পরিবর্তন, প্রকৃতির এই উৎসব থেকে বঞ্চিত শুধু দুটি প্রাণ, ঋষি অগস্ত্য ও অগস্ত্যবধূ লোপামুদ্রা। তাদের জীবনে না আছে প্রেম, না প্রেমের উৎসব। এমন করেই দিন কাটতে থাকে। এরপর এক সকাল আসে। ঝর্ণায় স্নান সেরে ফেরেন ঋষি অগস্ত্য। কিন্তু আশ্রমে ঢোকার মুখেই আজ তিনি থমকে যান। স্থির হয়ে তাকিয়ে থাকেন নিজের বধূর দিকে। ঋষির দৃষ্টি যেন কেমন বদলে গেছে। স্থির আবেদনহীন দৃষ্টির ভেতর থেকে উঁকি মারছে প্রেম। মন আকুল হচ্ছে সঙ্গিনীকে কাছে পাওয়ার জন্য। কিন্তু কেন? এতদিন পর আজ হঠাৎ কি হলো? ঋষি তাকিয়ে দেখেন একটু দূরেই ফুলের গাছের একটি শাখা ধরে দাঁড়িয়ে আছে লোপামুদ্রা। সেই লোপামুদ্রা যাকে নিজের কল্পনা দিয়ে রচনা করেছিলেন ঋষি নিজে। সেটাও ছিল আজকেরই মতো এক সকাল। নিজের কামনার সঙ্গীকে নিজের মতো করে সাজিয়েছিলেন ঋষি। সেই দিন ঋষিও এমনই একটি ফুলের শাখা স্পর্শ করেছিলেন। হ্যাঁ, এই তো সেই নারী, ঋষি অগস্ত্যের প্রেয়সী। চঞ্চল হয়ে ওঠেন ঋষি। গৃহী হও কুমার, পুত্রলাভ করো কুমার। স্বর্গত পিতৃগণের অনুরোধ যেন ঋষি অগস্ত্যের হৃৎপিণ্ডে কোলাহল তৈরি করে। ঋষি অগস্ত্য এগিয়ে যান লোপামুদ্রার দিকে। কোমল স্বরে ডাকেন, লোপা। আদেশ করুন। আমার ইচ্ছা তুমিও এই ফুলের মতো প্রস্ফুটিত হও, ফলবতী হও। আপনার ইচ্ছাই সত্যি হোক। লোপামুদ্রার নিরুত্তাপ উত্তরে কষ্ট পান ঋষি। প্রেম নিবেদনের পরিবর্তে প্রেমই তো পাওনা হওয়া উচিত। কিন্তু লোপামুদ্রা যেন পাথরের মূর্তি। অবাক হয়ে ঋষি জানতে চান, এ কেমন আচরণ লোপা? আমার মনের এই মধুর আবেদন শুনেও তুমি এত শান্ত কেন? আমি তোমাকে কাছে চাই। আমার এই ডাকে কি কোনো আনন্দ, কোনো উত্তেজনা নেই? আমি আপনার আদেশের দাসী স্বামী। আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। আপনার কাছে আমি সর্বক্ষণ সমর্পিতা। কিন্তু কিন্তু কি প্রিয়ে? কিন্তু আমাকে ক্ষমা করবেন, কষ্ট পাবেন না। কষ্ট কেন? একজন আদেশের দাসী কখনো বিস্মিত হতে পারে না। চোখে বা মনে তার আনন্দ জাগে না। সেই দুঃসাহস তার নেই। ভুল করো না লোপা। গাছের শাখায় ফুল ফুটলে সেও আনন্দিত হয়ে বাতাসের তালে নৃত্য করে। তাহলে তুমি কেন এত শান্ত? হাসো প্রিয়ে, হাসো, উল্লাস করো। স্মিত হেসে নিজের স্বামীকে আজ গ্রহণ করো লোপা। ক্ষমা করবেন ঋষি, সেটা আমি পারি না। স্তব্ধ হয়ে যান ঋষি অগস্ত্য। বিস্মিত বিমূঢ় হয়ে বলে ওঠেন, কি বলছো লোপা? তুমি আমাকে ভালোবেসে গ্রহণ করতে পারবে না? না স্বামী,
আমার এই দেহ আপনার সংকল্পে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয়েই রয়েছে। একে আপনি ইচ্ছে মতো ভোগ করতে পারেন, কিন্তু ভালোবেসে আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। এত নিষ্ঠুরতা কেন লোপা? কিছুক্ষণ কি ভালোবাসা যায় না? এই সকালে তোমার ঠোঁটের হালকা হাসি কি আমার এই কঠিন রুক্ষ জীবন মধুর করতে পারে না? কেন তুমি স্মিত হেসে আমার কামনায় সাড়া দিচ্ছ না লোপা? সাড়া দাও প্রিয়ে, আমাকে আমাকে তৃপ্ত করো। তোমার হাসি, তোমার বুকের উচ্ছলতা দেখার জন্য আমি আতুর। নারীর তুচ্ছ একটি হাসির জন্য এত ব্যাকুলতা কেন ঋষি? জানি না লোপা, জানি না। শুধু জানি আমার মন, আমার প্রাণ, আমার হৃদয়, আমার নিঃশ্বাস আজ চঞ্চল। প্রিয়া লোপামুদ্রা, তোমার ঠোঁটের একটু স্মিত হাসির জন্য আমি আকুল। সেই হাসি আমার জীবন, আমার মন, আমার হৃদয়কে শান্ত করতে পারে। ক্ষমা করবেন ঋষি, আমি পারবো না। কেন? এ তো কোনো কঠিন কাজ নয় প্রিয়ে। দেখুন আমাকে ভালো করে। এই বলকল পড়া রাজকন্যের থেকে দয়া করে মধুর হাসি আশা করবেন না। রাজকুমারীর এই কথায় চমকে ওঠেন ঋষি অগস্ত্য। তাহলে তার প্রিয়া, তার বধূ এখনো শুধুমাত্রই এক রাজার কন্যা? এই বাগান, এই তপবন, এই অনাড়ম্বর জীবন তার দুঃখের কারণ? তাই তার মুখে হাসি নেই, তাই সে নিজের স্বামীর প্রেমে সাড়া দিতে চায় না। কামনায় শুধু ভাগী হতে চায়, উপভোগ করতে চায় না। দুঃখিত হন ঋষি, তবু জানতে চান কি পেলে খুশি হবে রাজনন্দিনী? কি পেলে তার মুখের মলিনতা কেটে যাবে, ভোরের আলোর মতো উজ্জ্বল হবে সে? হাসবে স্মিত হাসি। লোপামুদ্রা বলে, চাই অলংকার, রত্নাভরণ। যদি সোনার গয়না মণিমাণিক্যে সাজিয়ে দিতে পারেন আমাকে, তবেই দেখতে পাবেন আমার মুখের হাসি। তবেই চঞ্চল এই মন ধরা দেবে আপনার কাছে। তবেই আনন্দিত লোপামুদ্রা হাসি মুখে হবে আপনার প্রণয় সঙ্গিনী। আর যদি না পারেন, তবে লোপামুদ্রা নামে এই নারীকেই শুধু পাবেন, তার মুখের হাসি পাবেন না। চুপ করে দাঁড়িয়ে থাকেন ঋষি অগস্ত্য। কিছু হয়তো ভাবেন, তারপর শান্ত স্বরে জানতে চান, লোপামুদ্রার কাছে সত্যিই অলংকার এতটা প্রিয়? লোপামুদ্রার চোখের কোল হয়তো জলে ভরে ওঠে। সেটা দেখতে পান না ঋষি, ঠিক যেমন সেদিন দেখতে পাননি। লোপা নীরব থাকে, কিন্তু ঋষি অগস্ত্যের মনে আর কোনো ক্ষোভ জাগে না। লোপার মুখের দিকে একবার তাকান তিনি, তার দৃষ্টিতে প্রবল ব্যথা। কিন্তু ঋষি দেখতে পান না লোপার বুকের সেই যন্ত্রণা। দিনের পর দিন স্বামীর শীতল ব্যবহার, প্রত্যাখ্যান তাকেও পাথর করে দিয়েছে। চাঁদের আলোর মতো উচ্ছল একটি মেয়ে আজ সরোবরের জলের মতো শান্ত। ঋষি আর এক মুহূর্তও থামেন না, চলে যান সেখান থেকে। শুধু যাওয়ার আগে বলে যান, প্রিয় লোপামুদ্রার জন্য যেখান থেকে হোক রত্নাভরণ সংগ্রহ করে নিয়ে আসবেন তিনি। লোপামুদ্রা তাকে আটকায় না, চলে যান ঋষি। তপবনে অপেক্ষায় থাকে লোপা। সময় কাটে, দিনের আলো নিভে আকাশ লাল হয়ে ওঠে। ক্লান্ত ঋষি ফিরে আসেন আশ্রমে, সঙ্গে অজস্র রত্নাভরণ। কিন্তু এত দামি অলংকার কোথায় পেলেন ঋষি? জানতে চায়নি লোপামুদ্রা, ঋষিও জানাননি। তবে তার মন জানে, আজ এই তুচ্ছ সোনা, রত্ন, মণি, মাণিক্য সংগ্রহ করার জন্য তাকে কতজনের দরজায় হাত পাততে হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে। প্রথমে ঋষি যান রাজা শ্রুতর্বার কাছে, কিন্তু রাজা তাঁর প্রার্থনা পূরণ করেননি। তারপর রাজা ব্রধস্ত্রের দুয়ারে উপস্থিত হন ঋষি, তিনিও ফিরিয়ে দেন। একইভাবে প্রত্যাখ্যান করেন রাজা ত্রশদস্যু।
সবশেষে দানবপতি ইল্ললের কাছ থেকে অজস্র রত্ন, কাঞ্চন ও মণিমুক্ত নিয়ে ফিরে আসেন কুটিরে। হাসি মুখে সেই সব তুলে দেন প্রিয়ার হাতে, বলেন, এই নাও লোপা, তোমার রত্ন অলংকার। এগুলো নিয়ে সুখী হও। এগুলোর মধুর আওয়াজ তোমার ঠোঁটে ফুটিয়ে তুলুক আমার কাঙ্ক্ষিত ভালোবাসা। আমি যাই। কোথায় যাচ্ছেন স্বামী? ঝর্ণার পারে, শান্ত বনের মধ্যে, যেখানে যেখানে তোমার হাতে তৈরি ফুলের চাঁদোয়া আড়াল করেছে আকাশ, সেইখানে তোমার প্রতীক্ষায়। ক্লান্ত ঋষি চলে যান সেখান থেকে। প্রিয়ার থেকে লুকিয়ে ফেলেন নিজের মনের কষ্ট। লোপামুদ্রা একা দাঁড়িয়ে কুটিরের দ্বারে। তার হাত থেকে খসে যায় সোনা, হিরে, মণি, মাণিক্যের সম্ভার। চোখ থেকে ঝরে পড়ে জল। ঠোঁটের কোনায় ঝিলিক দেয় সুখ, পরম সুখ। তপবনের নিভৃত সেই স্থানে এসে বসেন ঋষি। ফুলের গন্ধে আমোদিত চারিদিক, কিন্তু সেই গন্ধে আর কোনো আগ্রহ নেই ঋষির। তিনি বড়ই ব্যথিত। এই প্রথমবার জীবনের সঙ্গিনীকে প্রেমের উৎসবে আহ্বান করেছেন তিনি। কিন্তু আজ সন্ধ্যায় এই সুখসজ্জায় উপস্থিত হবে যে নারী, সে নারী শুধু রত্নাভরণ ভালোবাসে। নিঃস্ব ঋষির অনুরাগের কোনো মূল্যই নেই তার কাছে, প্রেমের কোনো মূল্য নেই। রত্নকাঞ্চনের স্পর্শ পেয়েই সে সুখী। বিষণ্ণতা ঘিরে ধরে ঋষিকে। বুকের যেখানে আজ সকালে ভালোবাসার সঞ্চার হয়েছিল, সেখানেই তীব্র ব্যথা অনুভব করেন তিনি। চুপ করে বসে থাকেন। ফুলে ফুলে উড়ে প্রজাপতি জানান দেয় মিলন লগ্ন উপস্থিত, সময় হয়েছে তার আসার। লোপামুদ্রার পায়ের শব্দ কানে আসে ঋষির। ওই তো শুকনো পাতার উপর পা ফেলে এগিয়ে আসছে রত্নলোভী সেই নারী। বুকের মধ্যে যেন কেউ হুল ফোটায়। তীব্র দংশন বেদনা অনুভব করেন ঋষি। আজ লোপামুদ্রা হাসছে, সুখের হাসি। কিন্তু কি মূল্য আছে সেই হাসির? সে হাসি তো লোপা নামে প্রেমিকার মুখের হাসি নয়, এক রত্নশিলার হাসি। ক্রমে পায়ের শব্দ খুব কাছে আসে, তারপর থেমে যায়। অনিচ্ছা, তবুও চোখ তুলে দেখেন ঋষি। আকাশের কোথাও যেন এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে আলো। সেই আলোতে এ কাকে দেখছেন ঋষি? কে এই নারী? অবাক ঋষি অগস্ত্য। অনাবরণ এক নারী, যেন নিজের শরীরের জ্যোৎস্নায় উদ্ভাসিত। স্বর্ণ মঞ্জরি নেই, রত্ন মেখলা নেই, নেই ইন্দ্রনীল মণিহার। শুধু আছে ঠোঁটের কোনায় সেই স্মিত হাসি। অবাক ঋষি প্রশ্ন করেন, কে তুমি? চেয়ে দেখুন স্বামী, কে আমি? ঋষি অগস্ত্য অবাক হয়ে দেখেন লোপামুদ্রার রূপ। রাতের হাজার তারকাকেও লজ্জা দিচ্ছে তার চোখের শান্ত চাহনি। উচ্ছল যৌবন শুধু একটি বলকলে আড়াল করা। চোখে সেই আবেদন যার জন্য ঋষি এত কাল অপেক্ষায় ছিলেন। এগিয়ে আসে ঋষি অগস্ত্যের স্বপ্নে আঁকা সেই নারী, নিজের পরম পুরুষের বুকে মুখ লুকায়। লোপামুদ্রা। হ্যাঁ স্বামী, আমি লোভী নই। রত্ন অলংকারে আমার কোনো আগ্রহ নেই। আপনার দেওয়া এই বলকল উপহারে ধন্যা আমি লোপামুদ্রা, আপনার লোপামুদ্রা। এতদিনের এত অপেক্ষা আজ আমার শেষ হলো। আপনার হৃদয়ের এই ব্যাকুলতা দেখার জন্য আমার মন উতলা হয়ে উঠেছিল স্বামী। আমি যে শুধু এই প্রেমেরই দাসী, আজ আপনার হৃদয় পেয়েছি। এই হৃদয়ই ঋষিবধূ লোপার জীবনের একমাত্র অলংকার। প্রিয়া লোপা। কিছু বলতে পারে না লোপামুদ্রা।
রাতের পাখিরা ডেকে ওঠে, ঝর্ণার আওয়াজ সঙ্গীত রচনা করে, ফুলের গন্ধে আমোদিত দুটি প্রাণ আজ এক হয়ে যায় তীব্র ভালোবাসায়। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে স্পন্দন দাস, বিদর্ভরাজ ইন্দ্রনীল ভাদুড়ী, বিদর্ভ রানী মৌমি দত্ত, লোপামুদ্রা বুলবুল বিশ্বাস, অগস্ত ব্রতদীপ মুখার্জি, কিঙ্করী ছন্দবাণী দত্ত, দাইমা মেরি চক্রবর্তী এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।